আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও আচ্ছা, তা কোন জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে সেটা? জার্নাল? মানুষের সব গবেষণা, অনুসন্ধান, এক্সপেরিমেন্ট কি জার্নালে প্রকাশ হওয়া বাধ্যতামূলক? তা না। আচ্ছা, একটা প্রশ্ন করব। করুন। তুমি যদি চাও উত্তর দিও, মন না চাইলে স্কিপ করো। বলুন। বেশ কিছু সময় মৌন থেকে সুফিয়ান বলে, তোমার বাড়ি থেকে বের হওয়ার কারণ ছিল শোভনকে বিয়ে করতে রাজি না হওয়া। শোভন কেমন ছেলে তা আমি জানি, আত্মীয় হওয়ার সুবাদে আমার চেয়ে ভালো জানো তুমি। তোমার রাজি না হওয়ার কারণটা কি ছিল? রোদেলা কেমন চুপ মেরে যায়। হয়তো এমন প্রশ্নের জন্য ও প্রস্তুত ছিল না। কিছুক্ষণ সময় নিয়ে বলে, ইউ আর মাইন আর আই অ্যাম ইয়োর্স, এই দুটি বাক্য ভালোবাসাময় হওয়া সত্ত্বেও এদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। শোভন সব সময় এমন সব কাজ করত যাতে ও জানান দিত ইউ আর মাইন, মানে আমি ওর। যেভাবেই হোক আমাকে ওর পেতেই হবে। তাতে আমি সমাজের চোখে ছোট হই কিনা, সমাজ আমাকে কি বলবে, এসবে ও ডোন্ট কেয়ার ছিল। আই মিন অলওয়েজ একটা ক্রেজিনেস। বর্তমানে 90% মেয়েরা এমন ক্রেজি পিপলস পছন্দ করে। আমার যে ওর প্রতি একটা সফটনেস ছিল না তা আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি তো ওই 90% মেয়ের মতো না। আমাকে এক পা ফেলতে 10 বার ভাবতে হতো। ফ্যান্টাসিতে আমি কখনোই গা ভাসাতাম না। একটা সময় আমি খেয়াল করলাম ও শুধু আমাকে পেতে চায়, অ্যাট এনি কস্ট। কিন্তু আমাকে বোঝার, আমাকে পড়ার, আমাকে খোঁজার সময় ধৈর্য কিছুই ওর নেই। এসব ক্রেজিনেস একটা সময় উবে যায়, জানেন তো। তার বাস্তব উদাহরণ আমার মা বাবা। মেয়েরা জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে খুঁজে যে বলবে আই এম ইয়োর্স, যাকে মন খুলে সব বলা যায়, খোলা বইয়ের মতো পড়া যায়। অথচ ওকে কেন আমি গ্রহণ করতে পারছি না? আমি তাই খুলে বলতে পারিনি ওকে। অর্থনৈতিক, সামাজিক আরও অনেক ব্যাপারেই এই সম্পর্কটা অসামঞ্জস্যতার পূর্ণ ছিল। তাছাড়া আরও একটা কারণও আছে ওকে ফিরিয়ে দেবার, সেটা হচ্ছে আমার মা। ওকে যদি আমি বিয়ে করতামও, সারাটা জীবন আমার মা খালাদের কথা শুনতে হতো। সে সারা জীবন খাইয়ে পরিয়ে মানুষ করে বিয়েটাও তারা দিয়ে দিয়েছে, না হলে আমার উপায় কি হতো? তার উপর সে পরিবারের বউ হয়ে আমি আমার পরিবারকে ফিনান্সিয়ালি দেখতে পারতাম না। সব মিলিয়ে দেখলাম এই সম্পর্কটা আমার স্কিপ করা উচিত। অপর পাশে নীরবতায় রোদেলা ভেবেছিল কলটা কেটে গেছে হয়তো। কান থেকে ফোন সরাতেই ও দেখল আলোকিত স্ক্রিনে চোখ হচ্ছে এক এক সেকেন্ড। অখণ্ড মনোযোগে রোদেলার কথাগুলো শুনছিল সুফিয়ান। আবার কানে ফোন ধরে রোদেলা বলল, আপনি আছেন? হুম। আর কোনো প্রশ্ন? অনেক কথা, জিজ্ঞাসা প্রশ্ন জমেছে গত দিনগুলোতে, কিন্তু তুমি এত উচ্চতায় পৌঁছে গেছো যে সেসব এখন। সেসব কি? না, কিছু না। এড়িয়ে যাচ্ছেন? আচ্ছা, কালকে আমাদের দেখা হচ্ছে? আপনি অনেক স্মার্ট। ওকে, আই গট ইট। কাল আমার পেপারসগুলো জমা করতে হবে ডিপার্টমেন্টে। কালই শেষ দিন। ও আচ্ছা। 3টার পর আমি ফ্রি। আমি তাহলে এসে পড়বনি ইউনিভার্সিটির সামনে। ঠিক আছে। অনেক রাত হয়ে গেছে, রাখি তাহলে। আচ্ছা, আমিও ভীষণ ক্লান্ত। বারবার হাই তুলছো, তাতেই বুঝেছি। আপনার ওখান থেকে এসে 5 ঘন্টা একটানা কাজ করতে হয়েছে আজ। এই নুডলসই আমার লাঞ্চ প্লাস ডিনার। এখান থেকে খেয়ে গেলেই পারতে। আরে না, সমস্যা নেই, এসবে আমার অভ্যাস আছে। আচ্ছা, থাকো তাহলে। আচ্ছা, ফোন রেখে একটা লম্বা ঘুম দিব। আচ্ছা, ঘুমাও তুমি। শুভরাত্রি। শুভরাত্রি। রোদেলা বিছানায় শুয়েই কথা বলছিল এতক্ষণ। কলটা কেটে সুফিয়ানের নম্বরটা সেভ করলো ও। তারপর ফোনটা বালিশের পাশে রেখেই কমফোর্টারটা গায়ে টেনে ডুব দিল ঘুমের সাগরে। সুফিয়ান বিছানায় বসে ভাবছে ওর উত্তরটা। হঠাৎ ওর মনে হলো একটা গুরুত্বপূর্ণ কথা ওকে জিজ্ঞেস করা হয়নি।
ও বলল শোভনের প্রতি ওর অনুভূতি ছিল, এখনো তো আছে কিনা। বুক পকেট থেকে কলম নিয়ে কাগজে কিছু একটা লিখল সুফিয়ান। হাতের ঘড়ি খুলে কাগজটা চাপা দিয়ে রাখলো যাতে সকালে কথাটা মনে পড়ে। এতদিনে আজ শান্তিতে ঘুমাবে ও। এতদিনের সাধনা, কষ্ট, পরিশ্রম আজ সার্থক। যাকে খুঁজেছে এতদিন সে আজ তাকে খুঁজে নিয়েছে। জীবন আমাদের মাঝে মাঝে এমন সারপ্রাইজও দেয়। জীবনে এমনও হয় কাল কি বলবে তা গোছাতে চেষ্টা করে ও। কাল একটা অন্যরকম দিনের শুরু হবে ওর জীবনে। এসব ভাবতে ভাবতে একসময় সুফিয়ান ঢলে পড়ে গভীর ঘুমে। খুব সকালে ঘুম ভাঙে সুফিয়ানের। যদিও রোদেলার সাথে দেখা হবে সেই বিকেল 3টায়, তবুও দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা কাজে বাইরে যায়। এদিকে রোদেলাও সকাল সকাল উঠে তৈরি হয় ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আজ বহুদিন পর ও শাড়ি পরে। শাড়ি পরায় ঝামেলা হওয়ায় বরাবর এড়িয়ে যায় ও। তবুও কেন জানি ইচ্ছে হলো শাড়ি পরতে। শাড়িটা গত ঈদে রুবিন আঙ্কেল পাঠিয়েছিলেন। হালকা কলাপাতা আর বেগুনি পাড়ের জামদানি। তিনি প্রতি ঈদেই তার শ্বশুরবাড়ির সবার জন্য দেশীয় কাপড় চোপড় শপিং করে পাঠান। রোদেলা এখানে আসার পর থেকে নিয়ম করে ওর জন্যও পাঠান। শাড়িটা যত্ন করে পরল ও। সাজসজ্জা ও সবসময় এড়িয়ে চলে। এটাকে ওর মনে হয় সময়ের অপচয়। সাজলে ওকে পেতনির মতো লাগে। তাছাড়া এখানে যে জীবনযাপন করে ও প্রায় সময়ই দুপুরের খাবারের সময় থাকে না। সাজগোজ তো পরের কথা। এজন্য নানু প্রায় রাগারাগি করেন, কিন্তু কিছু পেতে হলে তো তার মূল্য পরিশোধ করতে হয়। আজ যে অবস্থানে ও এসেছে তা ওর এই পরিশ্রমেরই ফসল। এসব ভাবতে ভাবতে লম্বা ওভারকোটের গায়ে জড়িয়ে দ্রুত নেমে গাড়ি হাঁকিয়ে রওনা দেয় রোদেলা। সুফিয়ান যথা সময়ে বাড়ি পৌঁছে তৈরি হয়ে চেষ্টারের উদ্দেশ্যে। ব্লু রঙের শার্টের উপর ধূসর রঙের ব্লেজার আর জিন্স প্যান্ট। হাতে ঘড়ি পরতে পরতে চিরকুটটা এক ঝলক দেখে নেয়। গাড়িটা সকালে পরশ নিয়ে বের হয়েছে। ও তাই উবার ডাকে। ইউনিভার্সিটির একটু কাছেই নেমে পড়ে সুফিয়ান। মুক্ত বাতাসে চিন্তাগুলো গুছিয়ে নিতে চায় ও। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 2:30 বাজে। লাঞ্চ করা হয়নি। পরশের বউ বলেছিল লাঞ্চ করে বের হতে, কিন্তু ও তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ব্যস্ততা দেখিয়ে। 3টে বাজতেই কল করে রোদেলাকে। কল বেজে কেটে যায়। আবারও কল না দিয়ে ছোট্ট একটা মেসেজ করে। অপেক্ষা করতে থাকে রোদেলা আসার। ঘণ্টাখানেক হতে চলল, তবুও কল কিংবা মেসেজ কোনোটারই খবর নেই। 3টে থেকে 4টে এই 1 ঘন্টা সময় পেরুতে কি যে কষ্ট, হয়তো গত 5 বছরের অপেক্ষায় এমন কষ্ট ছিল না। মনকে শাসন করে সুফিয়ান। ধীর বৎস, ধীরে। আরও কিছু সময় পর কল করে রোদেলাকে। রোদেলা রিসিভ করে বলে, আমি খুবই সরি দেরি করে ফেলায়। আমি হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠাচ্ছি, আপনি সেখানে বসুন, আমি 15 মিনিটের মধ্যে আসছি। সুফিয়ান কিছু বলার আগেই কলটা কেটে যায়। অগত্যা ফোনে দেওয়া লোকেশন ট্রেস করতে করতে পৌঁছে যায় একটা রেস্টুরেন্টে। দ্য ফ্লাওয়ার কাপ। ভেতরে ঢুকতেই চোখ জুড়ালো যেন। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। রেস্টুরেন্টটি মোটামুটি ফাঁকায়। এক কোণের একটি টেবিল দেখে বসে পড়ল সুফিয়ান, যাতে এখানে ঢুকলেই ওকে চোখ পড়ে রোদেলার। 15 মিনিট মানে 15 মিনিটই। রোদেলা ঠিক 15 মিনিটের মাথায় পৌঁছল রেস্টুরেন্টের কাছে। গাড়িটা সাইডে পার্ক করতেই তা নজরে আসে সুফিয়ানের। ভেতরের স্পন্দন যেন বেড়ে যায়। রোদেলাকে এখনো দেখেনি সুফিয়ান। গাড়ি দেখেই এই অবস্থা। এমন হওয়ার তো কথা না। অবশেষে রানীর বেশে গাড়ি থেকে নামলো রোদেলা। রেস্টুরেন্টের স্বচ্ছ দেওয়াল ভেদ করে সুফিয়ানের দৃষ্টি রোদেলাতে। কি মনে করে যেন গাড়ির দরজা আবার খুলে গায়ের ওভারকোটটা রাখলো। আজ ভালোই রোদ উঠেছে। ঝকঝকে আকাশ। কলাপাতা রঙের শাড়িটাই বেশ লাগছে রোদেলাকে। ঠিক যেন ইংল্যান্ডের বুকে এক টুকরো বাঙালি আবেশ। রেস্টুরেন্টে ঢুকতেই মুচকি হাসির বিনিময় হলো ওদের। উঠে দাঁড়ালো সুফিয়ান। আপাতমস্তক এক ঝলকও দেখল রোদেলাকে। শাড়ির ভাঁজে আর চোখের কাজলে লেপ্টে আছে ক্লান্তি। তবুও ওর সৌন্দর্য যেন একটুও ম্লান হয়নি। মনে হচ্ছে এই যে ক্লান্তির চোখে মুখে আর শাড়ির ভাঁজে, তা ওর সৌন্দর্যেরই একটা অংশ। মনে মনে আফসোস করে সুফিয়ান। নিশ্চয়ই আজ খুব ধকল গেছে ওর। রোদেলা চেয়ার টেনে বসে বলে, খুব সরি অপেক্ষা করাবার জন্য। আসলে একটা পেপার নিয়ে ঝামেলা হয়, দেরি হয়ে গেল। তারপর লাঞ্চ করা হয়েছে।
অপ্রস্তুত সুফিয়ান কিছু না বুঝেই বলল। হুম। চোখ পাকিয়ে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বলে। মিথ্যেও বলতে পারেন দেখছি। মুচকি হাসে সুফিয়ান। চেহারা শুকিয়ে আছে, ঠিক বোঝা যাচ্ছে দুপুরে খাওয়া হয়নি। আমিও খাইনি কিছু। আচ্ছা, এখানে লাঞ্চের একটা সিগনেচার আইটেম রয়েছে, সেটা অর্ডার করি। শিওর। খাওয়া শেষে এখানকার কফি, ওকে। এখানে ওরা কফিটা বেশ তৈরি করে। খাবার অর্ডার করে টুকটাক কথা বলতে শুরু করে ওরা। সুফিয়ান ওর কাজের ধরন, পড়াশোনার প্রেশার সম্পর্কে জানতে চায়। রোদেলাও ওর কাজ আর পড়াশোনার ব্যাপারে বলে সুফিয়ানকে। হালকা কথাবার্তা। সুফিয়ানের ভিতর গুটুর গুটুর করে। কিছু কথা গলার কাছটায় আটকে আছে, যেন বের হওয়ার অপেক্ষায়। অনেক কষ্টে সংযত করে নিজেকে। কিছু কথা জিজ্ঞেস করবার লোভ যেন তর সইছে না। তবুও হাবিজাবি কথাবার্তা চালাচালি হয় দুজনের। রোদেলারও একই অবস্থা। ও অধীর আগ্রহে অপেক্ষা করছে সুফিয়ানের গল্পের বাকি অংশ জানার জন্য। কিন্তু হুট করেই তো আর এসব সহ্য করা যায় না। ম্যাচিউরিটি আসলেই একটা শাস্তি। কারণ এই এক কারণে কথাবার্তা রয়ে শুয়ে বলতে হয়। আবার আসলে তা খেতে খেতে হালকা কথাবার্তা হয় দুজনের। রোদেলা জিজ্ঞেস করে। তারপর বাড়ির সবাই কেমন আছে? এই তো বাড়ির জায়গায় আছে। মানুষগুলো এক এক জায়গায়। মা মারা গেলেন, বোনটাকে বিয়ে দিলাম, ভাইটা চলে গেল স্কলারশিপ নিতে। আমি এখন নিজ গৃহে পরবাসী। আন্টির মৃত্যু আমার কাছে এখনো অবিশ্বাস্য। এখনো চোখ বন্ধ করলে আমি দেখতে পাই সেন্ট মার্টিনে সেই রাতটিকে। কত কথা হয়েছিল সে রাতে। তার ভাই বোনের গল্প, তার বিয়ের গল্প। উনি খুব ভালো গল্প করতে পারতেন। কি সুন্দর পরিপাটি একজন মানুষ, কত সুন্দর তার চিন্তাভাবনা, কথাবার্তা। হঠাৎ চলে গেলেন। যার সব ছিল তিনি নেই। কিন্তু দেখেন, এমন অনেকেই আছে যার কেউ নেই, কিচ্ছু নেই, তবুও দিব্যি বেঁচে আছে। অপমান লাঞ্ছনা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই আল্লাহর ইচ্ছা, দোয়া করি আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান নসিব করুক। আমিন। আমি খুবই সরি। সরির কিছু নেই। বাস্তব মেনে নিলে জীবনটা সহজ হয়। মা নেই, তা মেনে নিতে অনেকটা সময় লেগেছে আমার। কিন্তু একটা সময় আমার মনে হলো মা কষ্ট পাচ্ছেন। মা যেন আমাকে বললেন এইভাবে না ভাবতে, বাস্তব মেনে নিতে। বাস্তবতাকে আমি খুব ছোটবেলায় টের পেয়েছি জানেন। জীবনে কোনো কিছুতে যখন এক পা বাড়িয়েছি, জীবন আমাকে ধরে 10 পা পিছিয়ে দিয়েছে। তবু আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি কষ্ট পেয়ে বুঝেছি সুখের মূল্য কত। আমার জীবনে কোনো স্ট্রাগল নেই, তাই বাস্তবতা আমার কাছে অস্পষ্ট। বাবা মার যাবার পর একটা ধাক্কা খেয়েছি। মা চলে গিয়ে একেবারে গড়িয়ে দিয়ে গেলেন আমাকে। আমি এখন বলতে গেলে উদ্দেশ্যহীন জীবনযাপন করছি। উদ্দেশ্যহীন কেন? কেন জানি না। কফি দিতে বলি? একটু পর বলো, মাত্র খাবার খেলাম। ওকে, তারপর? তারপর আর কি? আপনার গল্পের বাকি অংশটা। গল্প আর কি? গল্প তো আমার না, তোমার। তোমার পুরো গল্পের কিছুটা অংশ আমার কাছে। কথাটা শুনে চমকে তাকায় রোদেলা সুফিয়ানের দিকে। শান্তস্বরে বলে। তো বলুন, শুনি সেটা। ওই ঘটনার 6 মাস পর্যন্ত আমি ঘোরের মধ্যে ছিলাম। তুমি নেই, কিন্তু আছো। এমন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল মনের ভেতর। তার উপর তোমার পায়ের পাতা, পায়ের নখের মেহেদি, এইসব ক্লু নিয়ে কি মনে করে যেন তোমার কলেজে এক ছোট ভাইকে পাঠালাম। খোঁজ খবর কিছু দিল। আমি এরপর তোমার ডিপার্টমেন্টের পিয়ন সালামের কাছে গিয়ে তোমার কাগজপত্রের খোঁজ নিলাম। তিনি বললেন একজন মহিলা এসে তোমার ইন্টারমিডিয়েটের কাগজপত্র নিয়ে গিয়েছেন বেশ কিছুদিন আগেই। প্রথমবারের মতো একটা বড় রকমের ধাক্কা খেলাম। তোমার কাগজপত্র কোন মহিলা নেবে? অনেক টাকায় যে সেসব দফা রফা হয়েছে তা আমি ভদ্রলোক না বললেও বুঝেছি। তার ফোন নাম্বার চাইলাম, কিন্তু সালাম ওই মহিলার কোনো ফোন নাম্বার সেভ না করে রাখায় নাম্বার দিতে পারলেন না। তখন তাকে মোটামুটি সব বললাম, ইমোশনালি ঘায়েল করার চেষ্টা আর কি। কারণ না বললে তিনি আমার ব্যাপারটা কত জরুরি তা বুঝবেন না। হয়তো কোনো খবর নাও দিতে চাইতে পারেন। আমার নাম্বার দিয়ে আসলাম আর বললাম উনি আসলে তার নাম্বারটা রেখে আমাকে যেন দেয়। তারপর তিনি বললেন অনার্সের মূল কাগজপত্র কয়েকদিন পর আসবে, তাও নিতে ওই মহিলা আসবেন। আমি তাকে কিছু টাকা দিয়ে বললাম তিনি আসলে যেন অবশ্যই আমাকে ফোন করেন।
সেই তিনিটা হচ্ছে আসলে তোমার শাহানা চৌধুরী আন্টি। ঠিক বলছি না? হুম। এরপর শুধু অপেক্ষা। এর মধ্যে অনেক কিছু হয়ে গেল জীবনে। মা অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ এক রাতে স্ট্রোক করে বাথরুমে পড়ে গেলেন। তাকে নিয়ে ভীষণ রকম ব্যস্ততায় কাটলো ওই বছরের পুরো সময়টা। হার্টে রিং পরানো হলো, বাসায় ফিরলেন সুস্থ হয়ে। আমিও কিছুটা ফ্রি হয়ে তাগদা দিলাম তোমার কাগজের ডিপার্টমেন্টে। ব্যাটা আমাকে চিনতে পারলো না প্রথমে, বেমালুম ভুলে গেছে তাকে অর্পিত করা দায়িত্বের কথা। অনেক পরে যখন চিনলো তখন বলল, ভদ্রমহিলা তোমার কাগজপত্র কিছুদিন আগেই নিয়ে গেছেন। আমার তখন রক্ত মাথায় উঠে যায়। আমার যা মাথা গরম, বয়োবৃদ্ধ মানুষ না হলে আমি ঠিক উল্টাপাল্টা কিছু করে ফেলতাম। অনেক খুঁজে তার নাম্বার নিলাম আমি। বেশ কয়েকবার কল দিয়ে তার পরিচয় নেবার চেষ্টা করলাম, কিন্তু সেখানে ব্যর্থ হয়ে আমার এক বন্ধু, যে কিনা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ওর সাহায্য নিয়ে ওই ফোন নাম্বার দিয়ে খোলা সব সোশ্যাল সাইটগুলো অ্যাক্সেস নিলাম। সেখানে এমন কিছু খুঁজতে শুরু করলাম যাতে তোমার পর্যন্ত পৌঁছাতে কোনো ক্লু পাই। তুমি যেহেতু নিজেকে লুকাতে চাইছিলে, তাই প্রিসিলাকে এসব কিছুই বলিনি আমি। ভাগ্যিস বলিনি। তার সোশ্যাল সাইটগুলোতে তেমন কিছুই পেলাম না। আমার ভিন্ন একটা ফোনে সেই সকল সাইটের অ্যাক্সেস রেখে দিলাম অবজারভেশনে রাখতে। বিশ্বাস ছিল কোনো না কোনো ক্লু তো পাবই। তার মধ্যে আমার সুস্থ স্বাভাবিক রোগের ধকল সামলে ওঠা মা ঘুমের মধ্যে চলে গেলেন। হার্টের রিং পরানোর সময় ডাক্তার বলেছিলেন 80 থেকে 20 চান্স অপারেশন সাকসেসফুল হওয়ার। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে মা আমার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তারপর হঠাৎ এত সুন্দর হয়ে গেলেন বলার মতো না। তার কাজ করার উদ্যম বাড়লো আগের চেয়ে। তুচ্ছ বিষয়ে হাসতে হাসতে বিষম খায়, যেন কিশোরী কোনো মেয়ে। বয়স যেন কমে গেছে বহু বছর। আমি খুব খুশি ছিলাম মাকে এমন রূপে দেখে। চলে যাবেন বলেই হয়তো তার এমন পরিবর্তন হয়েছিল। কথায় আছে না, প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে চলে ওঠে। কথাটা যে সত্যি কথা, মায়ের চলে যাওয়ার পর তা বুঝেছি। অপারেশনের সময় এমন কিছু যদি হতো, আমার কষ্ট কম হতো কিছুটা, কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে হঠাৎ এমন চলে যাওয়া মানতে পারছিলাম না আমি। আমরা কেউই মনের ঝড়ও প্রকাশ করতে পারছিলাম না। ছোট ভাই বোন ওরা ভেঙে পড়বে, তাই মায়ের বিয়োগ শোক কাটিয়ে না উঠতেই বোনের বিয়ে দিয়ে দিল মামা সম্বন্ধ এনে। ওর বিয়ের পর আমরা স্বাভাবিক জীবনে ফিরলাম যেন। দুই ভাই একা এত বড় ফ্ল্যাটে থাকতে শুরু করলাম। তোমার মা আমাদের খাওয়ার কষ্টের কথা ভেবে তোমাদের বাড়িতে আমাদের পাশের ফ্ল্যাটে উঠলেন। পরিবারহীন আমি পরিবার পেলাম যেন। এই সুযোগে আমি অনেক কাছাকাছি এসে পড়ি তোমাদের পরিবারের। অনেক চেষ্টা করি জানতে প্রিসিলা কিছু জানে কিনা, কিন্তু সব সময় এ ব্যাপারে এড়িয়ে যেত। আমি ভাবতাম তোমার বিয়োগের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি হয়তো। এর মধ্যে ওই বন্ধু একটা সন্দেহজনক টেক্সট স্ক্রিন পাঠালো আমায়। তোমার শাহানা জানটি তার বোন মেহনাজের সাথে চ্যাট করছিলেন তোমার ভর্তির ব্যাপারে। তখনও আমি বুঝিনি তারা তোমার ব্যাপারে কথা বলছেন, কারণ ইউনিভার্সিটি অফ চেস্টার ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, সেখানে তো তোমার যাওয়ার কথা না। তাছাড়া তারা কথাবার্তায় কেউই রোদেলা নামটি ব্যবহার করেনি। পুরো চ্যাট লিস্টে রুবা নামটা ব্যবহার করা। রুবা নামের কাউকে চিনে কিনা তা কৌশলে জিজ্ঞেস করলাম প্রিসিলাকে। প্রিসিলা বলল না। পরে পড়ে গেলাম অথই সাগরে। ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে রুবার অ্যাডমিশন, এই এক লাইনটা সম্বল টোটাল এক্সপেরিমেন্টে। ওই বন্ধুকে সার্চ চালু রাখতে বললাম। এদিকে ব্যবসার ভাইকে অস্ট্রেলিয়ায় পাঠাতে একটু ব্যস্ত হয়ে পড়লাম। ব্যস্ততায় ভুলেই গেলাম এসব। এরপর বছর দুয়েক পর ওই বন্ধু আমাকে একটা ছবি পাঠালো। ছবিটা দেখে আমার দুনিয়া দুলতে লাগলো। সাদা শার্ট, কালো প্যান্ট পরিহিত একটা মেয়ে, কালো গাউনে লাল সাদা বর্ডার হুডে, মাথায় ক্যাপ পরে হাস্যোজ্জ্বল ছবি। সেই রুবা, যে ইউনিভার্সিটি অফ চেস্টার থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওই বছর সমাবর্তনে অংশ নিয়েছে, যাকে আমি চিনি রোদেলা নামে। বলেই ফোনে থাকা ছবিটা সুফিয়ান দেখায় রোদেলাকে। ফোন হাতে নিয়ে ছবিটা দেখে মুচকি হাসে রোদেলা। এরপর একটু থামলো সুফিয়ান। সামনে রাখা গ্লাসের পানি শেষ করে বিরতি নিল কিছু সময়। ৫-৫টা বছরের সারাংশ বলা কি মুখের কথা? রোদেলা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, ঠিক যেন কোনো অভিযাত্রীকের রোমাঞ্চকর যাত্রার বর্ণনা। সুফিয়ান বলল,